ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রস্তুতির জন্য 2 মার্কসের প্রশ্ন এবং উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। টেস্ট পেপারে তোমরা 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, সেটা এমসিকিউ হোক কিংবা এসএকিউ হোক, সেগুলোর উত্তর মোটামুটি সমস্ত টেস্ট পেপারগুলোতে এবছর দিয়ে দিয়েছে। 2 মার্কসের কিছু প্রশ্ন থাকছে যেগুলো নিয়ে তোমরা একটু চিন্তায় থাকছো। সেই কারণে 2 মার্কসের প্রশ্ন উত্তর নিয়েই কিন্তু আমি ভিডিও নিয়ে এলাম, এবং পরপর কয়েকটি ভিডিও তোমরা যদি এইভাবে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা 2 মার্কসের যে প্রশ্নগুলোর কি ধরনের প্রশ্ন আসতে চলেছে এই মাধ্যমিক পরীক্ষাতে কিংবা তার উত্তরটা কি হবে তা নিয়ে একটা পরিষ্কার ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। তোমাদের জন্য এই একটি ভিডিওতে 20টি করে প্রশ্ন আমি রেখেছি, যদিও তোমাদের এই বিভাগ গতে 17টি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে 12টি প্রশ্ন তোমাদের করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 2 থেকে 3টি বাক্যের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং সেখানে 2 মার্কস করে থাকবে। তাই সেইভাবে করে তোমাদের উত্তরগুলো রেডি করে দিচ্ছি, আলোচনা চলবে, সেই সঙ্গে উত্তরটাও আমি লিখে দিয়েছি বা রেডি করে দিয়েছি। তোমরা যদি বারবার ভিডিওটি একটু দেখে নাও তাহলে কিন্তু এইখান থেকে তোমাদের পড়াটাও হয়ে যাবে। প্রথম দেখে নাও, তোমাদের যে 20টি প্রশ্ন আমি আলোচনা করব, তার প্রথম প্রশ্নটি রয়েছে টিউলিপ ফুল, সূর্যমুখী, ফার্ন এবং লজ্জাবতীতে পরিলক্ষিত ন্যাস্টিক চলন এর প্রকার উল্লেখ করতে বলা হয়েছে। তো দেখে নাও উত্তরগুলো কি হবে। টিউলিপ ফুল থার্মোনেস্টিক চলন দেখা যায়, সূর্যমুখীর ফটোনেস্টিক চলন, ফার্ন কেমোনেস্টিক চলন, লজ্জাবতী সিসমোনেস্টিক চলন। সবকটাই তোমরা জানো, বইতে উদাহরণগুলোও রয়েছে, এই একই উদাহরণগুলো রয়েছে। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব বা করছি সেগুলো কিন্তু এবছরের জন্য টেস্ট পেপারের বিভিন্ন বিদ্যালয়ে রয়েছে, তাই ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো দেখতে থাকো। কিভাবে থাইরক্সিন হরমোন মানবদেহে রক্ত সংবহন তন্ত্র এবং মৌল বিপাক হার বা বিএমআর এর ক্ষেত্রে প্রভাব ফেলে। উত্তর বলছে দেখো, থাইরক্সিনের প্রভাব যখন রক্ত সংবহন তন্ত্রের উপর পড়ে তখন কি হয়, হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় এবং এর প্রভাবে কলাস্থানিক রক্তবাহের ব্যাসের বৃদ্ধি ঘটে, ফলে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, ব্যাসটা বেড়ে যায়, অর্থাৎ যে রক্তবাহটা মোটা হয়ে যায়। মৌল বিপাক হারের উপরে যে প্রভাবটা পড়ছে, থাইরক্সিন প্রায় দেহের সমস্ত কলাকোষের বিপাক বাড়িয়ে তোলে, ফলে দেহের সার্বিক যে বিএমআর এটা বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্ন, কিভাবে প্রতিবর্তক ক্রিয়া মানুষের প্রাত্যহিক জীবনে সহায়তা করে। 2টি উদাহরণ দিতে বলা হয়েছে, খুব সহজ উদাহরণ দুটো দিয়ে দাও, একেবারে নিজেদের জীবন থেকে তুলে দাও, লাইফ থেকে তুলে, দৈনন্দিন জীবন থেকে তুলে দিতে বলা হয়েছে। চোখের পলক ফেলা, বাইরে থেকে কোনো বিজাতীয় ধূলিকণা চোখে অনুপ্রবেশ করলে 2টি চোখের পাতা হঠাৎ বুজে যায়। কাশির উদ্রেক হয়, এটা 2 নম্বর উদাহরণ। শ্বাসনালীতে কোনো যদি খাদ্য কণা প্রবেশ করে তাহলে কাশির সৃষ্টি হয়, ফলে খাবারে কণা শ্বাসছিদ্র তথা শ্বাসনালী থেকে বাইরে বেরিয়ে আসে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের পেশিগুলোর সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে ব্যাখ্যা করো। কোন কোন পেশি বলেছে, ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাক্টর পেশি এবং রোটেটর পেশি। তাহলে উদাহরণটা দেখে নিই একটু। ফ্লেক্সর পেশি, দেহ অঙ্গের ভাঁজ সৃষ্টি, 2টি দেহ অঙ্গের মধ্যে কৌণিক দূরত্বের হ্রাস। ফ্লেক্সর, এক্সটেনসর তোমরা জানো। এক্সটেনসর পেশি কি করবে, দেহের অঙ্গের প্রসারণ এবং 2টি দেহ অঙ্গের মধ্যে কৌণিক পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ আমাদের হাতটা যদি এভাবে প্রসারিত করি তখন যে কৌণিক পরিমাণটা বেড়ে গেল সেটা হচ্ছে এক্সটেনসর পেশি। আমাদের উল্টো দিকে যে পেশিটা থাকে সেটাকে এক্সটেনসর পেশি বলা হয়, ট্রাইসেপস পেশি যেটাকে বলে। তারপরে পেশি রয়েছে দেখো অ্যাবডাক্টর পেশি, দেহের মধ্যরেখা থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে নিয়ে যায়, অর্থাৎ আমরা যদি দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে যদি হাতটা দূরের দিকে নিয়ে যাই তখন যে পেশিটা সাহায্য করছে সেইটাকে বলা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। আর রোটেটর পেশি মাথার সার্বিক ঘূর্ণন
স্থিতাবস্থা নিয়ন্ত্রণ করে। আমাদের মাথাটাকে যখন যদি ঘোরাই বা ঘোরানোর কাজে যে পেশিটা সাহায্য করে সেটাকে বলা হচ্ছে রোটেটর পেশি, রোটেট করতে সাহায্য করছে। 5 নম্বর প্রশ্ন, কোষ চক্রের দুটি গুরুত্ব, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারে বহু স্কুলে এই প্রশ্নটা এসছে। উত্তরটা দেখে নাও। কোষ চক্রের মাত্র দুটি ইম্পর্টেন্স বা গুরুত্ব তোমাদের এখানে লিখতে হবে। এটি কোষীয় অঙ্গাণুর সংখ্যা বাড়িয়ে কোষের বৃদ্ধিতে সাহায্য করছে, কোষের ভেতরে যে কোষীয় অঙ্গাণু তার সংখ্যাটাকে বাড়াতে সাহায্য করে। আর 2 নম্বর গুরুত্ব হচ্ছে কোষ বিভাজনের প্রক্রিয়া চালিয়ে যেতে সাহায্য করছে। কোষ চক্র তোমরা জানো কাকে বলে না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টা দশা হয়ে যাওয়ার পর মাইটোসিস বা মিওসিসের কমপ্লিট সেল ডিভিশন শেষ হওয়ার পর কোষটা কিছু সময় রেস্টিং স্টেজে থাকে, বিশ্রামরত অবস্থায়, তারপরে আবার কোষ বিভাজন শুরু হয়। এই যে কোষ বিভাজন শুরু থেকে শেষ হলো, বিশ্রাম দশাটা শেষ হওয়ার পর আবার কোষ বিভাজন শুরু হলো, এই পর্যন্ত যে চক্রাকার পথে যে প্রসেসগুলো বা পদ্ধতিগুলো কন্টিনিউ হতে থাকে কোষের ভেতরে, সেইটাকে বলা হয় কোষ চক্র। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, NOR বলতে কি বোঝো? বুঝতে পারছো নিশ্চয়ই, নিউক্লিয়ার অর্গানাইজার অঞ্চল বা রিজিয়ান। এটি একটি ক্রোমোজোমাল অঞ্চল। তোমরা ক্রোমোজোমের ছবি আঁকলেই কিন্তু এই NOR অঞ্চলটা দেখতে পাবে। আর এবছর কিন্তু ক্রোমোজোমের ছবি ভীষণ 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 ইম্পর্টেন্ট। এর আগে আমাদের একটা ভিডিও রয়েছে কোন কোন ছবিগুলো এবছর তোমরা আঁকবে বা প্র্যাকটিস করে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং একেবারে শেষেও থাম্বনেলে যদি ক্লিক করো তাহলে কিন্তু ওই ছবির যে ইম্পর্টেন্ট ছবিগুলোর যে ভিডিওটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। NOR এর মধ্যে সক্রিয় RNA জিন অন্তর্ভুক্ত থাকে যা মেটাফেজ ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজের জন্ম দেয়। নেক্সট প্রশ্ন 7 নম্বর, কেয়াজমাটা কি? কেয়াজমা তোমরা জানো ক্রসিং ওভারের সময় হয়। ক্রসিং ওভার যখন হয়, নন সিস্টার ক্রোমাটিড দুটো ক্রস করে যায়, সেই জায়গাটাকে, পয়েন্টটাকে বলা হয় কেয়াজমা। তাহলে আমরা উত্তরটা কি লিখবো না, মিওসিস 1 এর প্রোফেজ 1 এর অন্তর্গত পেকাইটিন দশার শেষের দিকে টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিড গুলো নির্দিষ্ট বিন্দুতে একে অপরের উপর দিয়ে অতিক্রম করে, একে ক্রসিং ওভার বলে। আর এই ক্রসিং পয়েন্টটা গ্রিক অক্ষর কাই বা এক্স এর ন্যায় দেখতে হয় বলে ক্রসিং ওভারের এই পয়েন্টটিকে বা যে বিন্দুতে ক্রসিং ওভারটা হয় সেই জায়গাটাকে বলা হয় কেয়াজমাটা। 8 নম্বর প্রশ্ন, অনুবিস্তারণের ক্ষেত্রে এক্সপ্ল্যান্ট রূপে ব্যবহৃত 4টি অংশের নাম লেখো। এক্সপ্ল্যান্টটা কি জিনিস তোমরা জানো, যে অনুবিস্তারণের সময়, মাইক্রোপ্রোপাগেশনের সময় উদ্ভিদের যে অংশটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে কোন কোন অংশগুলো ব্যবহার করা হয়, এখানে তোমার উত্তরটা তাই চেয়েছে। এক্সপ্ল্যান্ট রূপে ব্যবহৃত 4টা অংশ তোমাদের উত্তরে লিখবে উত্তর দিতে গেলে: কাণ্ডের অগ্রভাগ, অঙ্কুরিত মুকুল, পত্রজ কলা এবং অপরিণত ভ্রূণ। তারপরে দেখো 9 নম্বরে রয়েছে, কোনো একটি কোষের ক্যারিওকাইনোসিস চলতে থাকলো, সাইটোকাইনোসিস যদি না হয় তাহলে কি ঘটবে? ক্যারিওকাইনোসিস কথার অর্থ নিউক্লিয়াস বিভাজন, অর্থাৎ কোষের মধ্যে যদি নিউক্লিয়াস বিভাজন ঘটে, আর সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন যদি না হয় তাহলে কি ঘটবে? নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গেলে দুটো নিউক্লিয়াস হয়ে গেল, কিন্তু মাঝখানে সাইটোপ্লাজমটা বিভাজিত হলো না, তাহলে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে, অর্থাৎ একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হবে। তাহলে কি লিখবো? সাইটোকাইনোসিস ছাড়া কোষে ক্যারিওকাইনোসিস যদি চলতে থাকে, কোষটা বহু নিউক্লিয়াস যুক্ত হয়ে যাবে, কিন্তু কোষের সংখ্যা বাড়বে না, কারণ একটাই তো কোষ থাকলো, মাঝখানে পার্টিশনটা হলে তো তবে দুটো কোষ হবে। তা সেটা যদি না হয় তাহলে কি হবে? বহু নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হবে। আর এরকম বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলা হয়। প্রাণীর ক্ষেত্রে এইরূপ বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইটিয়াম বলা হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, স্টক এবং সিয়ন খুব ইম্পর্টেন্ট, এবছর বহু জায়গায় প্রশ্নটা আসছে। স্টক সিয়ন এটা গ্রাফটিং এর ক্ষেত্রে দেখা যায়, তোমরা জানো জোড় কলমের ক্ষেত্রে। জোড় কলম মানে দুটো গাছের মধ্যে কলম দেওয়া হবে,
একটা গাছ মাটিতে থাকবে, লেগে থাকবে, সে মাটিতে তার সেই চারাটা থাকবে, তার সেই গাছে উন্নত মানের একটা ডাল এসে লাগিয়ে দেওয়া হবে। তাহলে যেটা মাটিতে থাকলো বা যার গোড়াটা মাটিতে লেগে আছে সেটাকে বলা হয় স্টক, আর যে উন্নত মানের ডালটিকে নিয়ে এসে তুমি লাগালে সেইটাকে বলা হয় শিয়র। তাহলে অ্যান্সারটা কি হবে? গ্রাফটিং বা জোড় কলম প্রক্রিয়ায় একই প্রজাতির দুটি ভিন্ন জাতের গাছের কাণ্ডাংশ একসাথে যুক্ত থাকে, আর এই দুটির মধ্যে পুরানো গাছের মানে মাটির উপরের একটি অংশ রেখে বাকি কাণ্ডাংশটা কেটে ফেলা হয়। এই মূল সমেত যে অংশটা অর্থাৎ যেটা মাটির সঙ্গে লেগে আছে তাকে বলা হয় স্টক, আর নতুন ও উচ্চতর বৈশিষ্ট্যযুক্ত যে কাণ্ড শাখাটিকে স্টকের সহিত সংযুক্ত করা হয়, অর্থাৎ উন্নত প্রজাতির যে গাছটাকে নিয়ে এসে লাগানো হচ্ছে, নতুন করে গ্রাফটিং করা হচ্ছে, সেই অংশটাকে বলা হয় শিয়ন। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। এটা অনেকবার প্রশ্ন এসছে, তোমরা নিশ্চয়ই স্কুলেও এই প্রশ্নের সম্মুখীন হয়েছো। অর্থাৎ মেন্ডেল সাফল্য লাভ কেন করেছিল, এর দুটো মাত্র উত্তর তোমাদের দিতে বলেছে। এক লিখবে মেন্ডেল এক সময়ে একটি মাত্র চরিত্রের অধ্যয়ন বা পর্যবেক্ষণ করেছেন, আর 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ ধারার জনিত্রী উদ্ভিদের মধ্যে ক্রস ব্রিডিং বা সংকরায়ন ঘটিয়েছেন। দুটো পয়েন্টটা কি জিনিস একটু বুঝে নিলে ভালো হয়। যে যখন মেন্ডেল পরীক্ষা করছিলেন, তোমরা যে পরীক্ষাটা বইতে পেয়েছো, লম্বা উদ্ভিদ, খর্ব উদ্ভিদ বা বেটে উদ্ভিদ, তাহলে ওই সময় মটর গাছের আর যে আদার্স অর্থাৎ যে লম্বা গাছটাকে নিচ্ছেন আর বেটে গাছটা নিচ্ছেন, সেই লম্বা গাছে তো ফুলও হচ্ছে, ফলও হচ্ছে, সেই ফুলগুলোর কালার বিভিন্ন রকম, ফলটার আকৃতি বিভিন্ন রকম, মটর গাছের বীজপত্রের কালারও রংটাও বিভিন্ন রকম আছে, সবুজ আছে আবার হলুদ আছে, কিন্তু সেগুলোর দিকে নজর দিলেন না যখন তিনি প্রথম পরীক্ষাটা চালালেন, শুধু লম্বা গাছ বেটে গাছ, অন্য কোনো ক্যারেক্টারের দিকে তাকালেন না। এই জন্য বলছি একটি মাত্র চরিত্রের বংশানুসরণ বা অধ্যয়ন বা পর্যবেক্ষণ করেছিলেন, আর বিশুদ্ধ ধারার জনিত্রী উদ্ভিদের মধ্যে ক্রস ব্রিডিং বা সংকরায়ন করেছিলেন। বিশুদ্ধ গাছ নিয়ে তিনি ক্রস করিয়েছিলেন, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে। তারপরের প্রশ্ন হচ্ছে, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। প্রশ্নটা একটু ঘুরিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। প্রশ্নটার যেটা হবে সেটা হলো যে তোমাদের যে জিনগত রোগের জন্য যে জেনেটিক কাউন্সেলিং বলে যে একটা বিষয় রয়েছে সেইটা এখানে জানতে চেয়েছি। তাহলে আমরা কি বলবো? জিনগত রোগ বলতে আমরা থ্যালাসেমিয়াটাকে যদি ধরি, থ্যালাসেমিয়াটা অটোজোম বাহিত রোগ। তাহলে বিয়ের আগে একজোড়া হবু দম্পতিকে থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিক কিনা সেটা পরীক্ষা করার জন্য পরামর্শ দিতে পারি। আর যদি তারা উভয়ই এই অটোজোম বাহিত রোগটির বাহক হয় বা তাদের একজন বাহক অপরজন রোগী হয় বা রোগটিকে তার দেহের মধ্যে বহন করে, সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ দেওয়া যাবে না বা রোধ করতে হবে। আর যদি তারা উভয়ই স্বাভাবিক বা তাদের একজন স্বাভাবিক আর অপরজন বাহক হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহে কোনো অসুবিধা নেই। এই পরামর্শটা দেওয়া যেতেই পারে। নেক্সট, ক্রিস ক্রস উত্তরাধিকার। পিতা থেকে কন্যা এবং মায়ের কাছ থেকে পুত্রের মধ্যে কোনো জিনগত বৈশিষ্ট্যের সঞ্চারণকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। সমস্ত এক্স লিঙ্কড অর্থাৎ এক্সে যে সমস্ত জিনগুলো থাকে, এই জিনগুলো কিন্তু এইভাবে সঞ্চারিত হয়। এই ধরনের উত্তরাধিকারের ক্ষেত্রে যে প্যাটার্নটা দেখা যায় সেটা হচ্ছে কিরকম না, পিতা, পিতা থেকে কন্যা, কন্যা থেকে নাতি থেকে প্রপৌত্রী পর্যন্ত এই জিনগুলো প্রবাহিত হতে থাকে বা সঞ্চারিত হতে থাকে। তারপরে নেক্সট 14 নম্বর প্রশ্ন, কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি হয়? এটা হিমোফিলিয়া না লিখে বংশগত রোগ বলতে পারত প্রশ্নটা। এই প্রশ্নটা কিন্তু এবারে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তোমরা উত্তরটা লেখার জন্য প্রস্তুত থেকো। এইভাবে যে হিমোফিলিয়া হলো একটি এক্স ক্রোমোজোম সংযোজিত জিনগত রোগ, আর পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ পুরুষের দেহে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোম দেখা যায়, আর যেহেতু পুরুষরা একটি এক্স ক্রোমোজোম ও একটি ওয়াই ক্রোমোজোম বহন করে, ফলে তারা একটি মাত্র প্রচ্ছন্ন মিউটেন্ট অ্যালিল বহনকারী এক্স ক্রোমোজোম ঘটিত রোগ লক্ষণ প্রকাশ করে। অর্থাৎ যখন কোনো পুরুষ বা
পুত্র সন্তান জন্ম নিচ্ছে, তার শরীরে তো এক্স একটা থাকছে, তার জিনটা বা তার যে প্রচ্ছন্ন জিন হলেও যেহেতু একটা মাত্র এক্স থাকছে সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বা কন্যা সন্তানের ক্ষেত্রে দুটো এক্স থাকছে, তাই একটা এক্স যদি একেবারে সুস্থ থাকে আর একটা এক্সে যদি এই ক্রোমোজোমগুলো হিমোফিলিয়ার জিন থাকে, তাহলে সেক্ষেত্রে হিমোফিলিয়ার জিনটা কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় থেকে যাবে, যেহেতু পাশে একটা সুস্থ ক্রোমোজোম রয়েছে, এক্স ক্রোমোজোম রয়েছে। আর এই কারণের জন্য পুরুষদের ক্ষেত্রে বেশি এই রোগগুলো দেখা যায়। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটা পুকুরে যদি বেশ কিছু তেলাপিয়া মাছ ছেড়ে দেওয়া হয়, বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তাই ভেবে বলো। এখানে কি হবে, তেলাপিয়াটা ছেড়ে দিলে কি হবে না, নিজেদের মধ্যে তেলাপিয়া মাছেদের মধ্যে নিজেদের মধ্যে একটা অন্তঃপ্রজাতির সংগ্রাম হবে। 2 নম্বর, ওই তেলাপিয়া অন্য পুকুরের অন্যান্য মাছ দেশীয় প্রজাতির মাছের সঙ্গে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে ওই প্রজাতির মাছগুলোর সঙ্গে খাদ্য আর বাসস্থানের জন্য লড়াই শুরু করবে, যেটাকে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলা হচ্ছে। আর 3 নম্বর, পরিবেশের সঙ্গে সংগ্রাম, অর্থাৎ তেলাপিয়া মাছদের যে পুকুরে ছাড়া হবে সেখানকার অবস্থা, যথা জলের প্রকৃতি, জলের উষ্ণতা, জলে দ্রবীভূত অক্সিজেন, পুকুরের জলে উপস্থিত বিষাক্ত পদার্থের উপস্থিতি প্রভৃতির বিপত্তির বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। তারপরে দেখো, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যেটা পরিবর্তিত হয়েছে, যে যে পরিবর্তনগুলো দেখা গেছে ঘোড়ার অভিব্যক্তির সময়, সেই 4টা বৈশিষ্ট্য লিখতে হবে। 1, তার আকার ক্রমান্বয়ে বেড়েছে, একেবারে ছোট ছিল সেখান থেকে এখনকার যে ঘোড়া বেশ যথেষ্ট চেহারায় বড়। তারপরে দেখো বলছে আলনা এবং ফিবুলা অস্থির হ্রাস পেয়েছে, আঙ্গুলের সংখ্যা 5 থেকে কমে 1 হয়েছে, আর পায়ের ভঙ্গিমার পরিবর্তন হয়েছে, পায়ের যে আকার আকৃতি সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই 4টা বৈশিষ্ট্য লিখলেই চলবে। এটা কিন্তু প্রশ্নটা আসছে অনেকবার। পরিব্যক্তি কি, পরিব্যক্তিবাদের প্রবক্তা কি না, ক্রোমোজোম বা জিনের কোনো আকস্মিক স্থায়ী বংশানুসরণযোগ্য পরিবর্তন যা কোনো জীবের ফিনোটাইপের উপর প্রত্যক্ষ প্রভাব থাকতে পারে বা নাও থাকতে পারে, তাকে পরিব্যক্তি বলে। পরিব্যক্তি হচ্ছে আচমকা ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন এবং সেটা স্থায়ী পরিবর্তন হতে হবে। আর এই পরিব্যক্তিবাদের প্রবক্তা হলেন কে, বিজ্ঞানী হুগো দা ব্রিস। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে বা শরীর থেকে বাইরে বার করে দেয়, সেটা কিরকম হবে না, সুন্দরী উদ্ভিদের জলে নিমজ্জিত তাৎপর্যপূর্ণ অভেদ্য মূলগুলি সোডিয়াম লবণের অনুপ্রবেশ রোধ করে, অর্থাৎ মূল দিয়ে চট করে সোডিয়াম লবণ অনুপ্রবেশ করতে পারে না সুন্দরী গাছের মূলগুলি দিয়ে। এটা পরিলক্ষিত হয়েছে যে সুন্দরী উদ্ভিদ প্রায় 90% লবণ তাদের মূলের মাধ্যমে বিশেষ উৎসেচক নিয়ন্ত্রিত পদ্ধতিতে রেচন করে থাকে এবং শরীর থেকে বাইরে বের করে দেয়, যার জন্য অতিরিক্ত লবণ এভাবে রেচিত করে বা বাইরে বার করে। নেক্সট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM বলতে কি বোঝো? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি না, মানুষ এবং গভর্নমেন্ট বা সরকার, বন দপ্তর, সরকারের বনমন্ত্রক বা বন দপ্তরের একযোগে যে কাজটা করছে, করে যে প্রকল্পগুলোকে সফলতা নিয়ে যাচ্ছে, কিংবা গাছ কাটা কিংবা অরণ্য ধ্বংসকে রোধ করতে পারছে, সেই ধরনের প্রোগ্রাম। তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো ভারত সরকারের পরিবেশ ও বনমন্ত্রকের একটি প্রোগ্রাম। এই প্রকল্প 1971 সালে প্রথম পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে শাল গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য শুরু হয়। এই প্রকল্পে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে প্রকল্পটি চূড়ান্তভাবে সফলতা লাভ করেছিল। নেক্সট এবং শেষ প্রশ্ন এই ভিডিওর, প্রলম্বিত সূক্ষ্মকণা বা SPM বলতে কি বোঝো? এটা দূষণ থেকে প্রশ্ন। প্রাকৃতিক কারণে সৃষ্ট বা মানুষের কৃত্রিম ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট বাতাসে ভাসমান খুব সূক্ষ্ম তরল অথবা কঠিন কণাসমূহ যা বায়ু দূষণ ঘটায় তাদের প্রলম্বিত সূক্ষ্মকণা বলে বা SPM বলে, যেমন ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি। এই ছিল তোমাদের আজকের ভিডিওর
20টি প্রশ্ন। এইভাবে যদি 4-5টা সেট তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, তাহলে আশা করি তোমাদের এই 2 মার্কসের প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর 1 মার্কের প্রশ্নগুলো তোমরা টেস্ট পেপার থেকে তো ভালোভাবে করছো, তবুও আমি একটা বেছে দেবো গোটা 50 প্রশ্ন শেষ মেশ তোমাদের, যাতে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। আর তোমরা যারা প্রথম ভিডিও দেখছো আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।